ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি, মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসকদের পরামর্শে এখনই সিঙ্গাপুর না নেওয়ার সিদ্ধান্ত। ঐক্যফ্রন্টের 2 এমপি দলের ইতিবাচক ইশারায় সংসদে যাচ্ছেন বললেন মোকাব্বির খান। জনগণের সাথে বেমানি করা হবে মন্তব্য হাফিজ উদ্দিনের। ডাকসু নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের পর আনুষ্ঠানিক প্রচার শুরু, একে অপরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। ঢাকা প্রিমিয়ার লিগ টি-20 ফাইনালে আজ শেখ জামালের মুখোমুখি প্রাইম দোলেশ্বর। ট্রফিটা ঘরে তুলতে প্রস্তুত উভয় দল। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV এর সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সময় সঙ্গে আছি আমি ফাহমিদা সানাম। আপাতত সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় সোমবার সকাল পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হয়। সিঙ্গাপুর থেকে জরুরি ভিত্তিতে আসা চিকিৎসকদের পরামর্শে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম ও হাসপাতাল কর্তৃপক্ষ। তবে তারা সবাই স্বীকার করেন অবস্থার উন্নতি হলেও ওবায়দুল কাদের পুরোপুরি শঙ্কামুক্ত নন। আরও জানাচ্ছেন অফি ইসলাম। রাজধানীর ধানমন্ডির নিজ বাসায় রোববার ভোরে শ্বাস প্রশ্বাসে সমস্যা বোধ করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর কিছুক্ষণ পরেই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। এরপর দিনভর সেখানে তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা চালান হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিকিৎসকরা। পরীক্ষায় কাদেরের হার্টে 3টি ব্লক ধরা পড়ে। চিকিৎসকরা জরুরি ভিত্তিতে একটি ব্লক অপসারণে এনজিওপ্লাস্টি করেন। বিকেলে তার শারীরিক অবস্থা সাংবাদিকদের জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। উনি এখন হেমোডাইনামিক্যালি স্টেবল আছেন, চোখ খুলছেন, কথা বলছেন, কিন্তু ক্রিটিক্যাল স্টেজই বলবো এখন। এই হেমোডাইনামিক স্টেবিলিটি যদি আইবিপি মেশিন দেয় কিছুক্ষণ স্টেবল থাকে, তাহলে আমাদের সিদ্ধান্ত দুইটা হবে, যে আমরা হয়তো মেডিকেলও থেরাপি দিয়ে যেতে পারি অথবা বাইপাস, নেক্সট হয়তো অন্যান্য যে নালীগুলা ব্লক আছে সেইগুলা খুলে দেওয়ার জন্য হয়তো বা বাইপাস করতে পারি। তবে সন্ধ্যার পর থেকে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা ও সিঙ্গাপুরে নেওয়া হবে কিনা তা নিয়ে বিভিন্ন রকম তথ্য আসতে থাকে। পরে সিঙ্গাপুর থেকে জরুরি ভিত্তিতে উড়ে আসা চিকিৎসকরা দেখেন ওবায়দুল কাদেরকে। তাদের পরামর্শে সোমবার সকাল পর্যন্ত বঙ্গবন্ধু হাসপাতালেই রাখার সিদ্ধান্ত হয়। আমরা দুপুরে যে অবস্থা দেখেছিলাম তার চেয়ে এখন ধীরে ধীরে অনেক উন্নতি হয়েছে। এখন ওনাকে ডাকলে উনি সাড়া দেন, উনি হাত পা নাড়েন, ওনার ব্লাড প্রেশারও মোটামুটি স্থিতিশীল। প্লেনের ভিতর কোনো আইসিইউ ফ্যাসিলিটি নাই, সুতরাং এখন যেহেতু ইমপ্রুভ করতেছে, ওখানে যেখানে আইসিইউ ফ্যাসিলিটি নাই, যদি প্লেনে ওড়ার পরে যদি কোনো খারাপ কিছু দেখা যায় তাহলে কি হবে, সেই জন্য প্রাইম মিনিস্টারের সাথে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এখানকার ডাক্তাররাও বলছে যে এইখানে এখন ট্রিটমেন্ট হবে। এর আগে সারাদিন ওবায়দুল কাদেরের খোঁজ খবর নিতে হাসপাতালে ভিড় করেন আওয়ামী লীগের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিকেল 3:30টার দিকে তাকে দেখতে আসেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অফি ইসলাম, RTV, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী এহতারামুল হক। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। এহতারাম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের শারীরিক অবস্থার বিষয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? জি ফাহমিদা, আসলে আপনি জানেন যে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এখানে যে ভর্তি আছেন সংখ্যা মুক্ত এখনও হতে পারেনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। চিকিৎসকরা যেমনটি জানিয়েছিলেন গতকালকে যে তিনি 72 ঘন্টার পর্যবেক্ষণে রয়েছেন। তবে তার চিকিৎসা এখন পর্যন্ত এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনারি কেয়ার ইউনিটে হচ্ছে এবং আসলে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ করছেন। আপনারা জানেন যে ইতিমধ্যেই সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটাল থেকে 3 জন চিকিৎসক এয়ার অ্যাম্বুলেন্স সহ এসেছেন ঢাকায় তাকে নিয়ে যাওয়ার জন্য। তবে এখানে এখন পর্যন্ত চিকিৎসকরা, এখানকার চিকিৎসক, দেশীয় চিকিৎসক এবং সিঙ্গাপুর থেকে আসা 3 জন চিকিৎসক, তারা কিন্তু আসলে তাকে পর্যবেক্ষণ করছে এবং সমন্বিতভাবে তারা সিদ্ধান্তের দিকে যেতে চাচ্ছেন। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন সূত্র থেকে যে
ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার কিন্তু পরিবর্তন খুব একটি নেই, অর্থাৎ তিনি যে এখনও শঙ্কা মুক্ত নয় এমনটি বলাই চলে। আপনারা জানেন যে গতকালকে সকালবেলা তার এখানে হার্টের 3টি ব্লক ধরা পড়ে এবং একটিতে রিং পরানো হয়, বাকি দুটি আছে। তবে তার শারীরিক অবস্থার মাঝে মাঝেই আমরা খবর পেয়েছিলাম যে কিছুটা খারাপের দিকে যাচ্ছিল এবং রাতে কিছুটা ভালো হয়েছে। তবে আসলে এখন পর্যন্ত তিনি খুব যে ধরনের পরিস্থিতিতে আছেন তাতে তাকে এখন দেশের বাইরে অর্থাৎ সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতিতে নেই। এখানে আমরা কিছুক্ষণ আগে 9:15টার দিকে দেখেছি যে একটি অ্যাম্বুলেন্স, সিসিইউ অ্যাম্বুলেন্স, যেটিতে করে আসলে তাকে বিমানবন্দর পর্যন্ত নিয়ে যাওয়া হবে, সেটি আসলে রাখা হয়েছে একটি প্রস্তুতি হিসেবে। আর আপনাকে যদি বলি যে গতকালকে আপনারা জানেন যে এখানে ওবায়দুল কাদেরের ভর্তির পর থেকেই কিন্তু বিভিন্ন স্তরের লোকজন, নেতাকর্মী, সংবাদ গণমাধ্যম কর্মীরা ব্যাপক ভিড় করছিলেন। যে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে হাসপাতালে যে চিকিৎসা সেবা সেটা কিছুটা ব্যাহত হওয়ার মতো হচ্ছিল এবং ডাক্তারদেরও কিছুটা সমস্যা হচ্ছিল, এখানকার রোগীদের সমস্যা হচ্ছিল। সে কারণে কিন্তু আমরা আজকে লক্ষ্য করেছি যে পুলিশ বেশ কঠোর অবস্থানে রয়েছে এবং এই যে প্রধান ফটকেই দেখছেন ব্যাপক উপস্থিতি এবং এখানে কিন্তু আসলে সবাইকে প্রবেশেরও বাধা দিচ্ছেন। আমরা গণমাধ্যম কর্মীরাও কিন্তু হাসপাতালের বাইরে থেকে খবর সংগ্রহ করছে এবং সব মিলিয়ে বলা চলে আজকের কি বিষয়ে সিদ্ধান্ত এবং অন্যান্য বিষয়গুলো আসলে হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদেরকে জানাবেন সকাল 11টা কিংবা দুপুরের দিকে, এমনটি আমরা জানতে পেরেছি। তো আমাদের কাছে এই ছিল এখানকার সর্বশেষ তথ্য। ফাহমিদা, ধন্যবাদ এহতারাম। আগামী 7 মাস শপথ নিচ্ছেন ঐক্যফ্রন্টের নির্বাচিত 2 এমপি। এতে জোটের সিদ্ধান্ত উপেক্ষিত হল দলের ইতিবাচক ইশারায় সংসদে যাচ্ছেন বলে জানান সিলেট থেকে নির্বাচিত সাংসদ মোকাব্বির খান। অন্যদিকে বিএনপিকে ব্যবহার করে জয় নিয়ে সংসদে গেলে জনগণের সাথে বেইমানি করা হবে বলে মন্তব্য করেন দলটির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ। মাদুর রহমান রুবেলের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণফোরাম সহ বেশ কয়েকটি দলের সাথে গাঁটছড়া বাঁধে বিএনপি। জোটের নাম দেওয়া হয় জাতীয় ঐক্যফ্রন্ট। নির্বাচনের ভরাডুবির পর ফল প্রত্যাখ্যান করে সংসদে না যাওয়ার সিদ্ধান্ত নেয় ঐক্যফ্রন্ট। তবে নির্বাচিত 2 এমপি শুরু থেকেই ছিলেন সংসদে যাওয়ার পক্ষে। সিদ্ধান্ত মেনে এতদিন শপথ না নিলেও কোনোদিন নিবেন না এমন মুসলেকা দেননি বলে জানান সিলেট 2 থেকে নির্বাচিত মোকাব্বির খান। যখন উনি বলেছিলেন সেইটাকে আমি সম্মান জানিয়েছি। বলেছিলেন আপাতত আপনারা শপথ নিবেন না আপাতত, তো উনার কথা রেখেছি। 2 মাস নেই এর অর্থ ইচ্ছা না যে কোনোদিন নিব না। বর্তমান সরকারের এবং আওয়ামী লীগের ইচ্ছা পূরণ করবেন, এটি বিএনপি নেতাকর্মীরা কখনোই মেনে নেবে না। তারা বিএনপিকে কৌশলে ব্যবহার করেছে। 7 মার্চ শপথ নেওয়ার কারণ হিসেবে তিনি বলেন দিনটির ঐতিহাসিক তাৎপর্য বিবেচনায় নিয়েই এদিন শপথ নিতে চান তারা। 7 মার্চ একটা ঐতিহাসিক দিন। মনসুর সাহেবও একইভাবে এই দিনটাকে পছন্দ করেছেন। সুতরাং আমরা দুজনই 7 মার্চের শপথ নেওয়ার ব্যাপারে আমাদের ইচ্ছার কথা জানিয়েছি মাননীয় স্পিকারকে। আমরা সিডি দিছি আর কি, ওটা ওনাদের ব্যাপারে ওনারা যখন ডেট দিবে শপথের পরে দেব। বিএনপির কাঁধে ভর করে নির্বাচনী বৈতরণী পার হয়ে ফ্রন্টের সিদ্ধান্ত উপেক্ষা করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিএনপির এই নেতা। তাদের নেতা ডক্টর কামালের সম্মতি নিয়েই শপথ নিতে যাচ্ছেন। তারা বিএনপিকে কৌশলে ব্যবহার করেছে। বিএনপি যাতে এভাবে আর ব্যবহৃত না হয় সুযোগ সন্তানী রাজনীতিবিদদের দ্বারা, সে ব্যাপারে এখনই বিএনপিকে চিন্তা ভাবনা করে একটি সিদ্ধান্ত নিতে হবে। সংসদ সদস্য থাকুক বা যাক, যদি গণফোরাম চায় তাদেরকে বহিষ্কার করতে পারে। তারা জনগণের কাছে তারা ধিক্কৃত হয়ে থাকবেন। গণফোরামের 2 এমপি শপথ নিলেও বিএনপির নির্বাচিত 6 এমপি শপথ নেবেন না বলে জানান হাফিজ উদ্দিন। শপথ গ্রহণের সিদ্ধান্ত জোটের সম্পর্কেও প্রভাব ফেলতে পারে বলে ইঙ্গিত দেন নেতারা। বিএনপির কেউই সংসদে যেতে আগ্রহী নেই এই ধরনের নির্বাচন। মাদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার বিকেল 5টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এর পরপরই আনুষ্ঠানিক প্রচারে নামেন ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। তবে এরই মধ্যে একে অপরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। স্বতন্ত্র প্রার্থীদেরকে
রাজধানীর সোয়ারীঘাটে চান সর্দার কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ খেজুর, ফল, মশলা সামগ্রী জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় জালিয়াতি করে কয়েক মেয়াদে ফলের মেয়াদের তারিখ পরিবর্তন করে নতুন তারিখ বসানো এবং পচা দ্রব্যের নতুন প্যাকেজিং করার প্রমাণ সহ কয়েকজনকে হাতে নাতে আটক করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ শিশু খাদ্য। মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের সহায়তায় র্যাব 3-এর ভ্রাম্যমাণ আদালত চান সর্দার কোল্ড স্টোরেজকে 60 লাখ টাকা জরিমানা এবং একজনকে 2 বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। রাসায়নিক দ্রব্যের গুদাম থাকায় পুরান ঢাকার লালবাগে 13টি ভবনের বিদ্যুৎ, গ্যাস, পানি সংযোগ বিচ্ছিন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অভিযান বন্ধে স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা মিছিল সমাবেশ করলেও বাধা উপেক্ষা করে অভিযান চালান কর্মকর্তারা। শাহাবুদ্দিন শিহাবের রিপোর্ট। রোববার সকাল থেকে লালবাগ কেল্লার আশপাশের এলাকায় অভিযান চালায় সেবা সংস্থাগুলোর সমন্বয়ে গঠিত দক্ষিণ সিটি কর্পোরেশনের নেতৃত্বাধীন টাস্কফোর্সের একটি দল। সারাদিনে রাসায়নিক গুদাম, পলিথিন ও প্লাস্টিক সহ 13টি কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে টাস্কফোর্স। এ নিয়ে গেল 3 দিনে 47টি হোল্ডিংয়ের পরিষেবা বিচ্ছিন্ন করা হলো। অভিযানের বিরুদ্ধে দুপুরের দিকে বিক্ষোভ করেন প্লাস্টিক পণ্য ব্যবসায়ীরা। তাদের দাবি 29টি অতি ঝুঁকিপূর্ণ দাহ্য পদার্থের তালিকায় প্লাস্টিক তৈরির কোনো উপাদান নেই, তাই প্লাস্টিকের গুদাম ও কারখানা সরানো যাবে না। ওনারা আর যেটা ধরে সেটাই কেমিক্যাল কয়, কেমিক্যাল চিনে ওনারা না ঝুঁকিপূর্ণ না, আমাদের কোনো প্লাস্টিক ঝুঁকিপূর্ণ না। গাজী টায়ার টিউবের ফ্যাক্টরি, সেখানে কোনো অভিযান পরিচালনা করে না, সেখানে তারা যাও না, এটা নিয়ে কিন্তু কোনো রিপোর্টও করে না। তা আমাদের ছোট ব্যবসায়ীদেরকে কেন হয়রানি করতেছে? যারা অভিযান চালাচ্ছে তাদের রাসায়নিক সম্বন্ধে কোনো ধারণা নাই এবং তারা নিজেরাই এই 29টা আইটেম মানতেছে না। লালবাগের শহীদনগরে হাফিজি হুজুরের গলি নামে পরিচিত রাজনারায়ণ দাস রোডে অভিযান চালানোর সময় ব্যবসায়ী ও শ্রমিকদের বাধার মুখে পড়ে টাস্কফোর্স। এ সময় কয়েক ঘন্টা অভিযান বন্ধ থাকে। পরে লালবাগ থানা থেকে অতিরিক্ত পুলিশ আসলে অভিযান ফের শুরু হয়। এ সময় অভিযান অব্যাহত রাখার কথা জানান দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক। কঠোর অবস্থানে গিয়ে 27 ফেব্রুয়ারি রাতের মধ্যে যেন সরিয়ে নিয়ে যায়, সেখানে কিন্তু তারা মেয়র মহোদয়কে আশ্বাস দিয়ে এসেছিলেন যে সবাই সরিয়ে নেবেন। অতএব আমরা ব্যবসায়িক নেতৃবৃন্দের কাছ থেকে আর কোনো ধরনের বাধা আশা করছি না। তাদেরকে এই শুভ বুদ্ধিটা উদয় হওয়া দরকার। তারা যেন শুধু বৈষয়িক দিক থেকে চিন্তাভাবনা না করে মানবিক দিক থেকে এবং বিবেকবান হিসেবে তারা যেন বিষয়টা চিন্তা করেন। শাহাবুদ্দিন শিহাব, RTV, ঢাকা। পুরান ঢাকা থেকে দাহ্য পদার্থের গুদাম অপসারণে আর সময় ক্ষেপণের সুযোগ নেই বলে জানান বিশেষজ্ঞরা। স্থপতি ইকবাল হাবিব বলে, নিমতলির অগ্নিকাণ্ডের পর 9 বছর পার হয়ে গেলেও ব্যবসায়ীরা স্বেচ্ছায় সরে যায়নি, তাই তাদের উচ্ছেদের কোনো বিকল্প নেই। অন্যদিকে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া জানান, প্রচলিত আইনে আবাসিক এলাকায় দাহ্য পদার্থের ব্যবসার কোনো সুযোগ নেই। তারপরও যেসব প্রতিষ্ঠান পুরান ঢাকায় রাসায়নিক ব্যবসার অনুমোদন দিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। সেলিম মালিকের রিপোর্ট। রাজধানীর অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা পুরান ঢাকায় বাসাবাড়ির সাথে গড়ে উঠেছে কারখানার গুদাম। নিয়মনীতির তোয়াক্কা না করে গড়ে ওঠা এমনই এক রাসায়নিক গুদামে আগুন লেগে 2010 সালে প্রাণ হারায় 124 জন। সিদ্ধান্ত হয় পুরান ঢাকা থেকে রাসায়নিক কারখানা স্থানান্তরের। এরপর 9 বছর কেটে গেলেও কার্যকর ব্যবস্থা নেওয়া যায়নি। গত 20 ফেব্রুয়ারি রাতে চকবাজারে রাসায়নিকের আগুনে কেড়ে নেয় আরও 71টি তাজা প্রাণ। আবারও কারখানা অপসারণের বিরুদ্ধে রাস্তায় নামে কিছু স্থানীয়। সময়টা দিচ্ছেন না, তারা কথাই শুনতে চাচ্ছেন না। নগরবিদ ইকবাল হাবিব বলেছেন, এবার আর পিছু হটার উপায় নেই, সব বাধা উপেক্ষা করে উচ্ছেদ অব্যাহত রাখতে হবে। অবশ্যই কেমিক্যালের ব্যবসা, কেমিক্যাল শিল্প, কেমিক্যালের মজুদ বসতবাটি থেকে উচ্ছেদ করতে হবে। শুধুমাত্র যিনি ব্যবসা করলেন তিনি নয়, তাকে যিনি ভাড়া দিলেন, মদত দিলেন, সহ্য করলেন অথবা চেয়েও দেখেও না দেখার ভান করলেন, তারা প্রত্যেকে এর দায় নিতে হবে। পুরান ঢাকায় রাসায়নিকের ব্যবসা টিকে যাওয়ার পেছনে অনুমোদন দেওয়া সরকারি প্রতিষ্ঠানগুলোকে দায়ী করেন এই আইনজীবী। রাসায়নিকের এই গুদামগুলো এখানে থাকতে পারবে কি পারবে না প্রাথমিকভাবে কার দেখার দায়িত্ব ছিল সিটি কর্পোরেশন এখানে ইনভলভ আছে। সিটি কর্পোরেশন তাদের যে নিজস্ব আইনি প্রক্রিয়াগুলো আছে, যে ম্যান্ডেটটা আছে, সেটা সরানোর ক্ষেত্রে যে প্রক্রিয়াগুলো তারা সাধারণত ব্যবহার করে সেভাবেই যাবে। দীর্ঘদিন ধরে যদি একটা বেআইনি কাজকর্ম চলতে থাকে, সেটা দীর্ঘদিন প্র্যাকটিস করার ফলে সেটা আইনি হয়ে যায় না, সেটা বৈধ হয়ে যায়।
যায় না। নতুন জায়গায় ব্যবসায়ীরা যেন নিরাপদে ও দ্রুত তাদের কার্যক্রম শুরু করতে পারে সে উদ্যোগ নিতে কর্তৃপক্ষকে আরো তৎপর হওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা। বিশেষায়িত শিল্পাঞ্চল তৈরি করে তাদেরকে স্থায়ী এক ধরনের সেলিম মালিক, RTV, ঢাকা করা সম্ভব হবে। আমাদের সংগ্রাম চলবেই চলবেই, জনতার সংগ্রাম চলবেই, জনতার সংগ্রাম চলবেই। অগ্নিছড়া মার্চের খবর। আজ 4 মার্চ 1971 সালে মুক্তিপাগল বাঙালির দিন কাটিয়ে বিক্ষুব্ধ শোভাযাত্রা, গায়েবানা জানাজা ও প্রতিবাদ সভার মধ্য দিয়ে ঢাকা সহ সারা দেশের সর্বাত্মক হরতালে পূর্ব পাকিস্তানের বেসামরিক শাসন ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে পড়ে। সকাল থেকে বিকেল পর্যন্ত খণ্ড খণ্ড মিছিল এসে থামে ধানমন্ডির 32 নম্বরে। এদিকে পূর্ব পাকিস্তানের সর্বাত্মক হরতালে ঢাকার সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিকেলে বঙ্গবন্ধু মুক্তিকামী বাঙালিদের উদ্দেশ্যে ভাষণ দেন। এদিন শিল্পাচার্য জয়নুল আবেদিন, শিক্ষাবিদ মুনির চৌধুরী, ইব্রাহিম খাঁ, কবি আহসান হাবিব সহ অনেক বুদ্ধিজীবী পাকিস্তানি সরকারের দেয়া খেতাব বর্জন করেন। 71 এই দিনে খুলনা ও চট্টগ্রামে দিনভর চলে বাঙালি অবাঙালিদের মধ্যে সংঘর্ষ। পায়রায় সমুদ্র বন্দরের সক্ষমতা বাড়াতে রামানাবাদ নদীতে বড় আকারের খনন কাজ শুরু করতে যাচ্ছে সরকার। কাজটি শেষ হলে দেশের সবচেয়ে গভীর সমুদ্র বন্দর হিসেবে পূর্ণতা পাবে পায়রা সমুদ্র বন্দর। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, পদ্মা সেতু নির্মাণের পর এই সমুদ্র বন্দরটি বদলে দেবে দেশের দক্ষিণে জনপদের অর্থনীতির চিত্র। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ। 6,500 একর জমিতে গড়ে উঠছে দেশের তৃতীয় সমুদ্র বন্দর। 10,000 কোটি টাকার এ প্রকল্পের কাজ শেষ করতে ইতিমধ্যে 3,500 একর জমি অধিগ্রহণ করা হয়েছে। 3,500 পরিবারের জন্য 6টি কমিউনিটি টাউনশিট নির্মাণে 1,100 কোটি টাকার মহাযজ্ঞ চলছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের আর্থসামাজিক উন্নয়নে বন্দরে কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণও দেয়া হচ্ছে। কার্যক্রম যেভাবে এগিয়ে চলছে সে হিসেবে 2021 সালের মধ্যে পূর্ণাঙ্গ সমুদ্র বন্দরের রূপ নেবে পায়রা। সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী 2013 সালের 19 নভেম্বর রামনাবাদ চ্যানেলে দেশের দ্বিতীয় বৃহৎ এই প্রকল্পের কাজ শুরু হয়। 2016 সালের 16 আগস্ট স্বল্প পরিসরে এর প্রথম ধাপের কার্যক্রম শুরু হলেও গেল 14 জানুয়ারি বন্দরের ক্যাপিটাল ড্রেজিং এর জন্য বেলজিয়ামের কোম্পানি জান ডে লুন এর সঙ্গে চুক্তি করে বন্দর কর্তৃপক্ষ। এখন পর্যন্ত প্রায় 25%-এর বেশি আমরা স্বল্প সময়ের মধ্যে অগ্রগতি অর্জন করতে সক্ষম হয়েছি। টাইম শিডিউল আছে, আমরা আমাদের ওই টাইম শিডিউলের মধ্যেই আমরা ইনশাআল্লাহ তারা ওইটা হ্যান্ডওভার করতে পারবো। আমার এলাকার মানুষ এই পোর্টের কার্যক্রমে অত্যন্ত খুশি। ভূমি অধিগ্রহণের টাকা পাচ্ছে, ঘরবাড়ি অধিগ্রহণের টাকা পাচ্ছে। এই প্রকল্পের আওতায় পায়রা বন্দরের রামনাবাদ চ্যানেলে 75 কিলোমিটার দীর্ঘ 100 থেকে 125 মিটার প্রস্থ চ্যানেল তৈরি হবে। কাজটি সম্পূর্ণ হলে 12 মিটার গভীরতার জাহাজ বন্দরের জেটিতে ভিড়তে পারবে। এই প্রথম টার্মিনাল কাজ এবং ক্যাপিটাল ড্রেজিং এর প্রথম পর্ব 2021 সাল এর এপ্রিল-মের মধ্যে শেষ হবে আশা করছি, এবং তখনই আমরা পায়রা বন্দরকে পূর্ণাঙ্গ সামরিক বন্দর হিসাবে কমিশন করব। সংশ্লিষ্টরা বলছেন, পদ্মা সেতু নির্মাণের পর এই সমুদ্র বন্দরটি দেশের দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক ভিত্তি মজবুত করার পাশাপাশি বদলে দিতে পারে গোটা দেশের অর্থনীতির চিত্র। মাসুদ মুস্তাহিদ, RTV। সকালের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি, মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে এখনই সিঙ্গাপুর না নেওয়ার সিদ্ধান্ত। ঐক্যফ্রন্টের 2 এমপি দলের ইতিবাচক ইশারায় সংসদে যাচ্ছেন, বললেন মোকাব্বির খান। জনগণের সাথে বেইমানি করা হবে, মন্তব্য হাফিজ উদ্দিনের। ডাকসু নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের পর আনুষ্ঠানিক প্রচার শুরু, একে অপরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। ঢাকা প্রিমিয়ার লিগ টি-20 ফাইনালে আজ শেখ জামালের মুখোমুখি প্রাইম দলের স্বর, ট্রফি ঘরে তুলতে প্রস্তুত উভয় দল। সকালের সংবাদ এই পর্যন্ত। আজকের সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা অন্য স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV Digitals। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।